হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস। আজ তোমাদের লেকচার নাম্বার 3 হবে এবং এই লেকচার নাম্বার 3 তে আমরা পড়ব কি নিউটনের দ্বিতীয় গতিসূত্র। এবং নিউটনের দ্বিতীয় গতিসূত্র যাওয়ার আগে আমরা আরো একটা জিনিস পড়ব, মানে আরো একটা টপিক পড়ব এবং সেটা নিউটনের গতিসূত্রের সাথে কি ইন্টারকানেক্টেড এবং ইন্টারলিঙ্ক। তো এখন সাবজেক্ট হলো যে তোমাদের অনেকেরই সমস্যা হচ্ছে যে সিকোয়েন্স ওয়াইজ হচ্ছে না, যে বইয়ের যে সিকোয়েন্স সেই সিকোয়েন্স ওয়াইজ হচ্ছে না, যার জন্য একটা সমস্যা হচ্ছে। তো বিষয়টা হচ্ছে যে বইয়ের যে সিকোয়েন্স আছে সেই সিকোয়েন্সটা কিন্তু মানে সেই সিকোয়েন্স ওয়াইজ করালেও হবে, কিন্তু যেহেতু একটা সায়েন্সের সাবজেক্ট এবং এটা প্রত্যেকটা জিনিসের সাথে ইন্টারলিঙ্ক, তো সেক্ষেত্রে ওই বইয়ের সিকোয়েন্স না করিয়ে আমি যেভাবে করাচ্ছি এবং যারা আমাকে ফলো করছো তারা সেভাবেই করো। বইয়ের সিকোয়েন্স না হলেও চলবে। অ্যাট দা এন্ড তোমাদেরকে কি করতে হবে? অ্যাট দা এন্ড তোমাদেরকে কোশ্চেন করতে হবে, তবেই যতক্ষণ না তোমরা কোশ্চেন পারো তোমাদের মধ্যে সেই কনফিডেন্স আসবে না। এবং সেই কনফিডেন্স না এলে তোমরা কি অ্যাট দা এন্ড তোমরা যতই সিকোয়েন্সে চলো বা যতই তোমরা যা করো সেটা কিন্তু কোন রকম ভাবে কাজে দেবে না। অর্থাৎ অ্যাট দা এন্ড আমাদেরকে কি কোশ্চেন যেন করতে পারি আমরা এবং কনসেপ্ট যেন ভালোভাবে শিখতে পারি, সেটারই দিকে আমাদেরকে কি করতে হবে? নজর দিতে হবে। তাহলে চলো আজকে আমাদের টপিক কি নিউটনের দ্বিতীয় গতিসূত্র। এবং নিউটনের দ্বিতীয় গতিসূত্রে যাওয়ার আগে আমরা কি পড়বো? যে ভরবেগ। দেখো এই ভরবেগটা কি? ভরবেগটা দেখবে তোমাদের বইয়ে ফার্স্টের দিকে দেওয়া আছে, একদম ফার্স্টের দিকে আগেই দেওয়া আছে ভরবেগ, ফোর্স, ঠিক আছে? তো সেক্ষেত্রে এটা কি পড়বো আমরা? কি আগে পড়বো যে ভরবেগ। ভরবেগকে কি বলে? মোমেন্টাম। আচ্ছা, ভরবেগকে কি বলা হয়? যে মোমেন্টাম। এবং আমরা যখন ছোটবেলায় মানে ক্লাস 9 এর দিকে পড়েছিলাম যে ভরবেগ কি না, ভর ও বেগের সমন্বয়ে যেটা তৈরি হয় সেটা হচ্ছে কি ভরবেগ। তো এটা আমরা ছোটবেলায় পড়েছিলাম এবং এমনকি আমাদের 11 এসে দেওয়া আছে যে ভর ও বেগের সমন্বয়ে যেটা তৈরি হয় সেটা হচ্ছে ভরবেগ। তো আমি আর ইন জেনারেল এই ভরবেগের ডেফিনেশনে যাব না, এবং এটা আমরা অ্যাকচুয়াল ভরবেগটা কি বা ভর আর বেগের সমন্বয়ে যেটা তৈরি হয় সেটা কিভাবে কোনো বস্তুর উপর এফেক্ট ফেলে সেটা আমরা দেখার চেষ্টা করব। তো দেখো এখন আমরা কি জানি? যে ভরবেগ সমান কি জানি? ভরবেগ সমান কি জানি আমরা? যে পি সমান এমভি। এটা আমরা জানি কি ভরবেগ সমান। তাহলে এখন কোন বস্তুর কি, দেখো আমি বলতে পারি যে কোন বস্তুর মোমেন্টাম বা পি ডাইরেক্টলি তার মাসের সঙ্গে বা তার ভরের সঙ্গে কি সমানুপাতিক। তার মানে কি কোন বস্তুর ভরবেগ কার সাথে সমানুপাতিক? তার মাসের সাথে। আমি এটা লিখতে পারি, আমি এটা ডিরেক্টলি লিখতে পারি, ঠিক আছে? আচ্ছা, তাহলে একটা কোশ্চেন, মাসের সাথে আমি মাসটা পরে দেখি, আগে আমরা দেখি কি তার ভেলোসিটির সাথে বা তার বেগের সাথে। তার বেগের সাথে যদি দেখি তাহলে কি হবে? দেখো আমি যদি এটাকে যদি আরেকটু ভালো করে বা ইন্টারলিঙ্ক করে বোঝানোর চেষ্টা করি, সেক্ষেত্রে আমি যদি বলি যে একটা বস্তু যার বেগ কত 1 মিটার পার সেকেন্ড আর যার ভর কত 1000 কেজি বা আরো বেশি, ঠিক আছে, 10,000 কেজি হলো। তাহলে কোশ্চেন হচ্ছে যে এই বস্তুটাকে কি থামানো যাবে? এই বস্তুটাকে কি থামানো যাবে? কোশ্চেন হচ্ছে কি এই বস্তুটাকে কি থামানো যাবে? যারা যারা দেখছো তারা কি আগে পজ করে কমেন্ট বক্সে গিয়ে লিখবে যে এই বস্তুটাকে কি থামানো যাবে। যে বস্তুটার কি, বস্তুটার বেগ 1 মিটার পার সেকেন্ড এবং বস্তুটার ভর কি 10,000 না, মিটার বাড়াই, আমি 10,000 কুইন্টাল, ঠিক আছে, যে 10,000 কুইন্টাল হলো। তাহলে এই বস্তুটাকে কি থামানো যাবে? এই বস্তুটাকে থামানো যাবে? তো অ্যাকচুয়াল এই বস্তুটাকে আমি যদি বলি, এই বস্তুটা কি, এই বস্তু একটা 10 চাকার ট্রাক। তাহলে
দেখো বস্তুটা আমরা কি দেখলাম, দেখো বস্তুটার বেগ কম। আচ্ছা তার আগে বুঝি যে কোন বস্তুর বেগটা কি, তার নিজস্ব প্রপার্টি বা ইনহেরেন্ট প্রপার্টি। তো সেক্ষেত্রে দেখো ভর বেগের সাথে বস্তুটার বেগ, যেহেতু বেগও যেমন সম্পর্কযুক্ত, তেমন কি বস্তুটার মাস বা ভর সেটাও সম্পর্কযুক্ত। তাহলে দেখো বেগটা যেহেতু তার ইনহেরেন্ট প্রপার্টি, এবং সেই বস্তুটার বেগ, ইম্পর্টেন্ট কথা, যে সেই বস্তুটার বেগ কতটা হবে, বা সেই বস্তুটার বেগ বা ধরে রাখার মতন ক্যাপাসিটি কতটা হবে, সেটা কে ডিফাইন করে না, সেটা ডিফাইন করে বস্তুটার কি মাস। কি বললাম, যে কোন বস্তুর বেগ ধরে রাখার ক্যাপাসিটি বা সেই বস্তুটার ক্যাপাসিটি কতটা হবে বেগের, তার ডিফাইন কে করে না মাস। আচ্ছা যেমন ধরো আমি বললাম যে কোন বস্তুর বেগ, দেখো বেগটা তো কম, দেখো সেই বস্তুটার বেগ কত 1 মিটার পার সেকেন্ড, কিন্তু তার মাসটা দেখো আমি যদি বললাম যে 10,000 কুইন্টাল। তো তো এখন আমরা কি করছি, দেখছি যে বস্তুটাকে আমরা থামাতে পারছি না। কেন থামাতে পারছি না, কারণ কি বস্তুটার মাস অনেকটা বেশি। তার মানে কি, তাহলে দেখো মোমেন্টাম কার কার উপর ডিপেন্ড করে, মোমেন্টাম তো ডিপেন্ড করে মাস এবং তার ভেলোসিটির উপর, এটা আমরা জেনে আসছি। কিন্তু এই যে ভেলোসিটিটা কতটা ইন্টেন্স হবে, বা সেই ভেলোসিটিটা কতটা তার মধ্যে থাকবে, সেটা কে ডিফাইন করে, সেটা তার মাস ডিফাইন করে। দেখো তাহলে বললাম কি, তাহলে দেখো আমরা বুঝতে পারলাম যে বস্তুটার বেগ কম হলেও কিন্তু বস্তুটার যেহেতু মাস বেশি বা ভর বেশি, সেক্ষেত্রে কি হয়, বস্তুটাকে আমরা ধরতে পারবো না, এবং সেই কারণের জন্য বস্তুটার কি হবে, মোমেন্টামও বেশি হবে। হলো। আচ্ছা এর পরে আমি যদি একটা কোশ্চেন বলি, এর পরের আমি যদি একটা বলি যে কোন বস্তুর মাস হচ্ছে কি 10 গ্রাম আর তার বেগ হচ্ছে কত 10,000 কিমি পার সেকেন্ড, হলো। তো এই বস্তুটাকে এই যে বললাম, এই বস্তুটাকেও কি স্টপ করা যাবে বা ধরা যাবে? তো অ্যাকচুয়ালি এই বস্তুটা আমি যদি বলি যে এই বস্তু যদি একটা বলি ঢিল মানে কি জানো তো, যেমন ধরো আমি গুলতিয়ে কোনো জিনিস নিয়ে যদি তাকে ছুঁড়ি, আমি গুলতিয়ে যদি কোনো জিনিস নিয়ে ছুঁড়ি, যেমন মার্বেল গুটি হয় না, যদি আমি সেই গুটিটাকে নিয়ে যদি আমি ছুঁড়ি, দেখো কারণ কি তার ওজনটা তো আমরা দেখলাম যে প্রথমে 10 গ্রাম, মানে 10 গ্রামের বস্তু ধরতে কি যায় আসে, 10 গ্রামের তো বস্তু। কিন্তু যখনই দেখতে পেলাম তার বেগটা বেশি, তখনই কি হয়ে গেল, তখন আমরা এই ঢিলটা বা এই গুলতির যে মার্বেল পাথরটা, সেটাকে আমরা ধরতে পাচ্ছি না। কেন পাচ্ছি না, না এই কারণেই পাচ্ছি না, কারণ কি যখনই তার মাসটা কম কিন্তু যার ভরটা যখনই তার গতিবেগটা যখন বেশি হয়ে গেল, তখন তার কি মোমেন্টামটাও বা ভরবেগটাও কি হয়ে গেল, বেশি হয়ে গেল। তাহলে এটা বোঝা গেল যে আমি কি বলতে চাইলাম। আমি বলতে চাইলাম যে কোন বস্তুর বেগ তো আর ইনহেরেন্ট প্রপার্টি বা সেটা তার মধ্যে আছে। তো নিউটনের প্রথম গতিসূত্র আমি বলেছিলাম, তো যেহেতু সেটা তার মধ্যে আছে, সেক্ষেত্রে তাহলে এই মাসটা কেন এলো বা এই মাসের দরকারটা পড়লোটা কেন, কারণ কি এই বস্তুটার বেগটা কতটা পরিমাণ হবে সেটা কে ডিফাইন করে, সেটা তার মাস ডিফাইন করে বা সেটা তার ভর ডিফাইন করে। যেমন দেখলাম যে দেখো যখনই এই বস্তুটার দেখো ভেলোসিটি তো কম 1 মিটার পার সেকেন্ড, কিন্তু যখনই তার ওজনটা বেড়ে গেল, দেখো তাকে আটকানো সম্ভব না, তাকে আটকানো কঠিন হচ্ছে, কারণ কি তার মাসটা বেশি। তার মানে বোঝা গেল যে কোন বস্তুর মধ্যে ভেলোসিটিটা কি তার নিজস্ব প্রপার্টি, সেটা তো থাকবেই তার মধ্যে, কিন্তু মাসটা ডিফাইন করে যে, বা ভরটা ডিফাইন করে সেই বস্তুর সেই বেগটা ধরে রাখার ক্ষমতাটা কত, বা সেই বেগটা কতটা হবে। তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে ভরবেগ বা মোমেন্টাম কি। এরপর আমরা যদি দেখি এটা, আচ্ছা ভরবেগের তাহলে সূত্র কি হলো, যেহেতু ভর এবং বেগের সমন্বয় তৈরি হয়, ভরকে আমরা কি ধরি, মাস এম দ্বারা প্রকাশ করি, মাস বা ভর, আর বেগকে আমরা কি দ্বারা প্রকাশ করি, বেগ ভি বা ভেলোসিটি, এটা দ্বারা আমরা প্রকাশ করি। তাহলে আমরা তার ডেফিনেশনেই পড়েছি যে ভর এবং বেগের সমন্বয়ে যেটা তৈরি হয় সেটা হচ্ছে কি ভরবেগ। তাহলে ভর কি হয়, তাহলে কি লিখতে পারি, মোমেন্টাম, পি কে কি বলা হয়, মোমেন্টাম সমান কি হয়, মাস ইনটু
ভেলোসিটি যেটাকে আমরা কি বলছি যে p সমান m ইনটু v, যেটাকে আমরা কি বলছি p সমান m ইনটু v। আচ্ছা এটা কি এক প্রকার কি ভেক্টর রাশি, এটা এক প্রকার কি ভেক্টর রাশি। আচ্ছা এর একক বা এর ইউনিট কেজি মিটার পার সেকেন্ড হলো। তাহলে কি দেখলাম, এটা আমরা দেখলাম কি ভর বেগ সম্পর্কে নিউটনের দ্বিতীয় গতিসূত্র পড়ার আগে আমরা দেখলাম ভর এবং বেগ সম্পর্কে। এবার দেখো আমি কেন বলেছিলাম যে প্রত্যেকটা জিনিস বা সায়েন্সের প্রত্যেকটা আরেকটার সাথে ইন্টারলিঙ্ক এবং প্রত্যেকটা জিনিস পড়ার একটা সিকোয়েন্স আছে, মানে কোন জিনিসটার পরে কোন জিনিসটা পড়বো সেটা কিন্তু ফিজিক্সের ক্ষেত্রে বা সায়েন্সের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। কারণ কি ওই বললাম যে প্রত্যেকটা জিনিস আরেকটার সাথে সম্পর্কযুক্ত। এবার দেখো এবার আমরা কি পড়বো নিউটনের দ্বিতীয় গতিসূত্র। নিউটনের দ্বিতীয় গতিসূত্রে কি বলা হয় না, নিউটন দ্বিতীয় গতিসূত্রে বলা হয় যে কোনো বস্তুর উপর প্রযুক্ত বলের হার বস্তুর ভরবেগ পরিবর্তনের সঙ্গে সমানুপাতিক, এটা বলা হয় নিউটনের দ্বিতীয় গতিসূত্রে। আচ্ছা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা কি জানি না, নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা ছোট থেকেই জানি যে নিউটনের দ্বিতীয় গতিসূত্রে কি বলা হয় যে আমরা বলের ধারণা বা ফোর্সের ধারণা জানি। তাহলে এখান থেকে কি বলতে পারি যে এফ, যেহেতু আমরা ফোর্সের ধারণা জানি এবং আমরা কি পড়েছিলাম যে ছোট ক্লাসে যে এফ সমান এম এ, এইটা কি নিউটনের দ্বিতীয় গতিসূত্র, এটা জানছিলাম কি আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র। কিন্তু অ্যাকচুয়াল এটা নিউটনের দ্বিতীয় গতিসূত্র না, এটা কি অ্যাকচুয়াল একটা ডিরাইভড ফ্রম অফ নিউটনস সেকেন্ড ল। নিউটনের দ্বিতীয় গতিসূত্র ডিরাইভড ফ্রম হচ্ছে নিউটনের এই এফ সমান এম এ সমীকরণ, কিন্তু এটা অ্যাকচুয়াল নিউটনের দ্বিতীয় গতিসূত্র না। তো কেউ কেউ আবার বলবে না যে বইয়ে ভুল লেখা আছে, বইয়ে লেখা আছে ঠিক, বাট এটা অ্যাকচুয়াল নিউটনের দ্বিতীয় গতিসূত্র না। আচ্ছা নিউটনের দ্বিতীয় গতিসূত্র কি, আমরা কি পড়লাম যে ভরবেগ। আচ্ছা ভরবেগ যখন আমরা পড়লাম তখন দেখলাম যে নিউটনের দ্বিতীয় গতিসূত্র হচ্ছে কি, যা রেট অফ চেঞ্জিং মোমেন্টাম উইথ রেসপেক্ট অফ টাইম, মানে রেট অফ চেঞ্জিং মোমেন্টাম টাইমের সাথে যেটা হয় সেটা হচ্ছে কি নিউটনের সেকেন্ড ল। নিউটনের সেকেন্ড ল হচ্ছে এটা যে সময়ের সাথে ভরবেগের পরিবর্তনের হার, সেটাই হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র। এবং এটা হচ্ছে কি, আচ্ছা এটা আমি ইনস্ট্যান্টেনিয়াস, এটা কি ইনস্ট্যান্টেনিয়াস আচ্ছা এটা কি ফোর্সটা কি, এটা হচ্ছে কি ইনস্ট্যান্টেনিয়াস। আচ্ছা যদি আমি এভারেজ দেখতে চাই যে এভারেজ ফোর্স কি হবে, এভারেজ ফোর্স হবে কি না ডেল্টা পি বাই ডেল্টা টি, এটা হচ্ছে কি এভারেজ। তো তাহলে নিউটনের দ্বিতীয় গতিসূত্র কি, নিউটনের দ্বিতীয় গতিসূত্রের অ্যাকচুয়াল যে ফর্মুলা বলো সেটা হচ্ছে কি ডিপি বাই ডিটি, মানে না টি এর সাপেক্ষে পি এর যে পরিবর্তন বা ভরবেগের যে পরিবর্তন সেটাই হচ্ছে কি নিউটনের দ্বিতীয় গতিসূত্র। আচ্ছা এবারে আমি কেন বলেছিলাম যে সিকোয়েন্স ওয়াইজ পড়া, দেখো আমি প্রথমে কি পড়ালাম মোমেন্টাম ভরবেগ, আর দেখো সেই নিউটনের দ্বিতীয় গতিসূত্রে দেখো সেই ভরবেগই আসলো, দেখো পি বাই টি, দেখো সেই ভরবেগ ডিপি বাই ডিটি, তার মানে কি নিউটনের দ্বিতীয় গতিসূত্র হলো এটা। আচ্ছা আচ্ছা এই যে আমরা জিনিসটা পেয়েছি যে এফ সমান এম এ, এম ইন্টু এ, মানে এখান থেকে আমরা কি পেয়েছিলাম এফ সমান মাস ইন্টু অ্যাসেলারেশন, মানে ভর ইন্টু ত্বরণ, এটা আমরা কি পেয়েছিলাম নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে, যেটা আমি বলেছি কি এটা অ্যাকচুয়াল নিউটনের দ্বিতীয় গতিসূত্র না, এটা একটা ডিরাইভড ফ্রম। দেখো তাহলে কোথা থেকে ডিরাইভ হয়েছে এটা দেখো। আচ্ছা আমি যদি বলি আমি কি বলেছি যে এফ সমান, দেখো এখান থেকে আমি যদি দেখাই
এখান থেকে আমি বলেছি যে এফ সমান ডি পি বাই ডিটি, তার মানে কি ডেল্টা এফ এটাকে যদি বলি তাহলে কি হবে, এফ এভারেজ হবে। তাহলে দেখো ডেল্টা পি, আমরা ডেল্টা কখন ব্যবহার করি, যখন যার মধ্যে চেঞ্জ ঘটে, সেটার জন্য আমরা কি ব্যবহার করি না ডেল্টা ব্যবহার করি। তাহলে কি, তাহলে এখানে বলতে পারি, আচ্ছা তাহলে যেহেতু ডেল্টা পি, পি সমান কি জানি আমরা এম ভি, ডেল্টা এম ভি মাইনাস ডেল্টা এম ইউ লিখতে পারি বাই টি ফাইনাল মাইনাস টি ইনিশিয়াল, টি ফাইনাল মাইনাস টি ইনিশিয়াল, এটা আমরা লিখতে পারি। কারণ কি, কারণ কিভাবে লিখলাম, যে কারণ পি সমান আমরা কি জানি এম ভি, আর যেহেতু ডেল্টা আছে তাহলে সেক্ষেত্রে কি লিখতে পারি ডেল্টা পি এম ভি মাইনাস এম ইউ লিখতে পারি, এক্ষেত্রে কোনো রকম অসুবিধা নেই। তো দেখো এই জায়গা থেকে আমি যদি এম কমন নিই তাহলে কি হবে, দেখো এম যদি কমন নিই তাহলে কি হবে ভি মাইনাস ইউ বাই কি হবে দেখো টি হবে, ঠিক আছে। তাহলে ভি মাইনাস ইউ বাই টি। তো দেখো এই যে ভি মাইনাস ইউ বাই টি, যে এটা আমরা ত্বরণের সূত্র থেকে জানি যে এটাকে আমরা এ বলি। তাহলে কি দেখো, তাহলে দেখো এখান থেকে তাহলে কি আসলো এম আর ইন্টু এ চলে আসলো। তাহলে দেখো ফোর্সটা এখানে প্রুফ হলো যে এফ সমান এম ইন্টু এ। তাহলে কি বলেছিলাম যে নিউটনের এই যে এফ সমান এম এর সমীকরণ, এটা কি একটা ডিরাইভ ফ্রম, এটা অ্যাকচুয়াল নিউটনের দ্বিতীয় গতিসূত্র না। নিউটনের দ্বিতীয় গতিসূত্র কি, এটা যে ডিপি বাই ডিটি মানে রেট অফ চেঞ্জিং মোমেন্টাম উইথ রেসপেক্ট টু টাইম, মানে টি এর সাপেক্ষে যতটা পরিমাণ তার ভরবেগের পরিবর্তন হবে সেটাই হবে কি বস্তুটার ফোর্স, এবং সেটাকেই বলা হচ্ছে যে নিউটনের দ্বিতীয় গতিসূত্র। নিউটনের কোন গতিসূত্র, দ্বিতীয় গতিসূত্র। তাহলে আমরা পেয়ে গেলাম যে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা কি জানতে পারি না, নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা ভর এবং নিউটনের দ্বিতীয় গতিসূত্র আমরা থেকে কি জানতে পারি, আমরা বলের ধারণা জানতে পারি, হলো। আচ্ছা এবার এই যে বল পেলাম, এই ফোর্সটা কি, এটা একটা ভেক্টর রাশি, তাহলে কি বলতে পারি ভেক্টর কোয়ান্টিটি বা ভেক্টর রাশি বা রাশি, কোয়ান্টিটি বা রাশি, হলো। আচ্ছা এর একক কি, এর একক হচ্ছে কি নিউটন। তাহলে আমরা এখান থেকে পেলাম কি নিউটনের দ্বিতীয় গতি সূত্র। এবার এই নিউটনের দ্বিতীয় গতিসূত্র পেলাম, তাহলে পেলাম কি যে নিউটনের দ্বিতীয় গতিসূত্র। আচ্ছা এবার আমরা দুটো জিনিস দেখলাম, যে একটা মোমেন্টাম মানে পি, আরেকটা কি দেখলাম যে ফোর্স, এবং একটা আরেকটার সাথে কি ইন্টারলিঙ্কড বা ইন্টারকানেক্টেড। সেখান থেকে দেখো কোথাও এরকমও কোশ্চেন দেওয়া থাকে, দেখো যে আমি যদি বলি যে কেস 1 এবং আচ্ছা যেই কেসগুলো করাবো বা যেই জিনিসগুলো করাবো সেগুলো কিন্তু তোমরা অ্যাজ ইট ইজ মুখস্থ রাখতে পারো। অ্যাজ ইট ইজ যদি মুখস্থ রাখো, কিছু কোশ্চেন আসে অ্যাজ ইট ইজ সেইখানে বসাবে, সেই মানটা অ্যান্সার বের করবে। তাহলে কেস 1 এ যদি আমি বলি যে যদি কোথাও মোমেন্টাম দেওয়া থাকে এবং তোমাকে যদি বলে যে তুমি ফোর্স বার করো, তার মানে কি যদি কোথাও ভরবেগ দেওয়া থাকে তোমাকে বলে যে বল বের করো, বল মানে ফোর্স, তো হ্যাঁ বল বের করো, তাহলে কি করবে, তাহলে করবে কি F সমান ডিপি বাই ডিটি, হলো। এটা আসবে, এটা করবে, তাহলে কি পেয়ে যাবে তুমি, তাহলে কি পেয়ে যাবে ফোর্সটা পেয়ে যাবে। আচ্ছা এই যে পি আর টি স্লোপ, আচ্ছা যদি পি এবং টি যদি আমরা গ্রাফ প্লট করি, টাইম এবং পি মানে পি ভার্সেস টি এর যদি গ্রাফ প্লট করি এবং সেই
সেই গ্রাফ থেকে আমরা কি পাবো, তাহলে কি বলতে পারি যে পি এবং টি পি এবং টি পি এবং টি পি এবং টি এর গ্রাফ এর স্লোপ, পি এবং টি না, পি ভার্সেস টি গ্রাফের স্লোপ বা নতি বা স্লোপ, পি ভার্সেস টি গ্রাফের নতি বা স্লোপ থেকে আমরা কি পাবো না, পাবো যে আমরা বল বা ফোর্স। তাহলে দেখো দুটো জিনিস হলো যে যদি কোথাও মোমেন্টাম দেওয়া থাকে মানে ভরবেগ দেওয়া থাকে এবং তার মধ্যে ফোর্সটা বের করতে বলে বা বলটা বের করতে বলে, তাহলে কি করব, F সমান ডিপি বাই ডিটি এবং পি এবং টি এর মধ্যে যদি পি ভার্সেস টি গ্রাফ তৈরি করি এবং সেই গ্রাফের স্লোপটা আমাদেরকে কি দেবে বা সেই স্লোপটা দেখে আমরা কি বুঝতে পারবো যে সেই স্লোপটা বলের মান নির্দেশ করছে। আচ্ছা, এটা তো আমরা তাহলে দেখলাম যে কেস 1। দেখো প্রত্যেকটা জিনিস বা প্রত্যেকটা কনসেপ্ট আমি যেগুলো করাচ্ছি সেগুলো কিন্তু এমনি এমনি না, বা সময় নষ্ট করার জন্যও না, বা নিজের স্যাটিসফ্যাকশনের জন্যও না। প্রত্যেকটা জিনিস কিন্তু যখন তোমরা অঙ্ক করতে যাবে বা অঙ্ক করার চেষ্টা করবে, সেখানে কিন্তু এই প্রত্যেকটা ছোট ছোট জিনিসই কিন্তু কি কাজে লাগবে। আচ্ছা, এরপরে আমি যদি দেখি কেস 2, এরপরে যদি আমি দেখি কেস 2, এবং এই কেস 2 প্রথমে দেখছিলাম কি যদি মোমেন্টাম দেওয়া থাকে তাহলে কি দেখছিলাম তার ফোর্সটা কি করে বের করব। এবার তার ঠিক উল্টা, যদি ফোর্স দেওয়া থাকে তাহলে তার মোমেন্টাম বা ভরবেগ কিভাবে বের করব। তাহলে দেখো তার ভরবেগটা কি করব, ডেল্টা পি সমান এফ ডিটি হলো। তাহলে আমরা কি পাবো, এখান থেকে আমরা পেয়ে যাবো যে ফোর্স দেওয়া থাকলে তার মোমেন্টামের মান, তাহলে কি এখান থেকে তার ডেল্টা পি সমান এফ ডিটি। আচ্ছা, এরপর যদি বলা হয় যে এফ ভার্সেস টি গ্রাফ যদি প্লট করা হয়, বা এটাকে এভাবে বলা যেতে পারে যে এফ টি গ্রাফ যদি আমরা কোথাও পাই বা কোনো জায়গায় কোশ্চেন দিয়ে দেয় এফ টি গ্রাফের একটা কিছু মান দেওয়া আছে, সেখান থেকে যদি বলে যে তুমি এখান থেকে আমার ফোর্সের মানটা বের করো, তাহলে কি হবে যে এফ টি গ্রাফের কি এরিয়া, এফ টি গ্রাফ যদি পাই এবং সেই এফ টি গ্রাফের এরিয়া কে দেবে, কি দেবে, যে এফ টি গ্রাফের এরিয়া দেবে কি মোমেন্টাম। এফ টি গ্রাফের এরিয়া দেখো সেটা কি ছিল, সেটা ছিল তার নতি বা স্লোপ, এটা কিন্তু এরিয়া। এফ টি গ্রাফের এরিয়া কে দেবে, যে কি দেবে, কি মোমেন্টাম বা পি। তাহলে দুটো কেস এখান থেকে আমাদের ক্লিয়ার হয়ে গেল, কেস 2 আমাদের হয়ে গেল। এরপরে আমরা করব কি, এরপরে আমরা কিছু কোশ্চেন করব, এবং যে কোশ্চেন গুলো সিঙ্গেল কনসেপ্ট এবং কনসেপচুয়াল ক্ল্যারিটির জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এবার কোশ্চেন হচ্ছে যে আমি বললাম যে তোমাদের যে ধরো এটা একটা কি, এটা একটা আমি ধরলাম যে দেওয়াল হলো, এই দেওয়ালের উপর আমি একটা এম ভরের বলকে ফেকলাম, এবং এম ভরের বলটা ফেকার সাথে সাথে কি করলো, এম ভরের বলটা আবার ব্যাকে আসলো হলো। তাহলে এখন যদি এর প্রাথমিক বেগ ইউ নিয়ে চলে এবং তার অন্তিম বেগও যদি ইউ নিয়ে ব্যাকে আসে, তাহলে তার চেঞ্জ ইন মোমেন্টাম বা ভরবেগের পরিবর্তন কতটা হবে। তার মানে কি বললাম, এই কোশ্চেনটা দিয়ে বলেছে যে তার ভরবেগের পরিবর্তন, তার ভরবেগের পরিবর্তন কি হবে। তাহলে কি বললাম, যে আমি ধরো একটা বলকে, একটা এম ভরের বলকে আমি ফিকলাম, ধরো যে যেই বলগুলো রবারের বল হয় সেই বলটাকে আমি ফিকলাম,
এবং সেই বলটা ফেকার সাথে সাথে সেই বলটা এই দেওয়ালে ধাক্কা লেগে আবার সেই সেম ইউ বেগে সে আবার কি করলো যে ব্যাকে আসলো। তো কোশ্চেন হচ্ছে যে এই যে ধাক্কা লেগে আবার ব্যাকে গেল, তাহলে এই যাওয়ার সময় তার ভরবেগের কি পরিবর্তন হলো বা কি পরিবর্তন ঘটলো, এটা হচ্ছে কোশ্চেন। তাহলে দেখো একটা জিনিস, আমি একটা জিনিস কি করলাম, দেখো ভরবেগ মানে কি, ডেল্টা পি আমাকে চেয়েছে। ডেল্টা পি মানে কি, এম ভি মাইনাস এম ইউ, তাই তো? যেহেতু পি সমান আমরা এম ভি জানি, আর যেহেতু তার প্রাথমিক বেগও আছে এবং তার অন্তিম বেগও আছে, তাই তো? যেহেতু তার প্রাথমিক বেগ এবং তার অন্তিম বেগ আছে, তাহলে আমরা কি করব, যেটা লাগাবো। এবার দেখো এই যে কোশ্চেন, এই কোশ্চেনে বলেছে যে ডেল্টা পি সমান, দেখো প্রথমে কি এম ইউ তে গেল, হলো, তারপরে আবার কি দেখো এম ইউ তে ব্যাক করে আসলো, তাহলে দেখো অ্যান্সার কি হচ্ছে, কি অ্যান্সার হচ্ছে 0। তাহলে তার অ্যান্সার কি 0। আচ্ছা, এটা এবারে কমেন্ট করে জানাও যে কে কে বুঝতে পারলে যে তার অ্যান্সার 0, বা কার কার মনে হয় যে এই কোশ্চেনের অ্যান্সার হবে কি 0। কার কার মনে হয় এই কোশ্চেনের অ্যান্সার হবে 0, শেষে কমেন্ট বক্সে জানাও এবং নাম লিখে জানাবে যে হ্যাঁ এর অ্যান্সার হবে 0। আমি দেখতে চাই সেই নামগুলো। অ্যাকচুয়াল এই যে সলিউশন, এই সলিউশন ভুল, এই সলিউশন ভুল, এই সলিউশন ভুল। কিভাবে ভুল, কিভাবে ভুল এই সলিউশন? তাহলে কি বললাম, এই কোশ্চেনের সলিউশন ভুল। তাহলে দেখো যারা ভুল করে ফেলেছো তারা কি আর করবে, ঠিক উত্তরটা দেখো। দেখো এই কোশ্চেনের অ্যান্সার কি ভুল, কেন ভুল? কারণ আমি পড়ানোর সময় যখন মোমেন্টাম বা ভরবেগ পড়াই, তখন আমি একটু আগেই লাস্টে লিখে বলেছিলাম যে ভরবেগের কি, ভরবেগ একটি ভেক্টর রাশি, ভেক্টর রাশি, ইটস নট আ স্কেলার রাশি। তার মানে যেহেতু ভেক্টর রাশি, তাহলে তার কি হবে, তার মান এবং অভিমুখ দুটোই থাকবে। তাহলে তার যদি মান এবং অভিমুখ দুটোই থাকে, তাহলে তোমাকে কি করতে হবে, তার ডাইরেকশন নিতে হবে। তাহলে আমি যদি এইটাকে ধরি যে এইটাকে ধরি যে তাকে এই বেগে ছড়া হলো, এবং এটাকে যদি আমি বলি যে তার ইনিশিয়াল যেটা ডেল্টা পি যদি আমি প্রথমটাকে বলি ডেল্টা পি ইনিশিয়াল, তার ইনিশিয়াল যদি বলি সে এম ইউ আই ক্যাপে গেছিল, হলো, যেহেতু ভেক্টরকে তো করতে হবে, তোমাকে রিপ্রেজেন্ট করতে হবে। তাহলে কি, আচ্ছা এর পরে যদি আমি বলি যে তার ফাইনাল ডেল্টা পি ফাইনাল কি হবে, দেখো যেহেতু এখানে ধাক্কা লেগে আবার ব্যাকে গেছে, যেহেতু ধাক্কা লেগে ব্যাকে গেছে, তাহলে কি বলতে পারি যে এটা মাইনাস ডাইরেকশনে হবে, এম ইউ আই ক্যাপ। এবার দেখো, এবার যদি আমি করি যে ডেল্টা পি সমান এম ভি ফাইনাল, এম ভি ইনিশিয়াল মাইনাস এম ভি ফাইনাল, তাহলে কি করতে পারি, দেখো এম ইউ কি আই ক্যাপ মাইনাস এম ইউ আই ক্যাপ। তাহলে এখান থেকে কি পেলাম, দেখো এম ইউ আই ক্যাপ প্লাস এম ইউ আই ক্যাপ, তাহলে কি পেলাম যে 2 এম ইউ আই ক্যাপ। তাহলে কি পেলাম, দেখো অ্যান্সার হলো কি 2 এম ইউ আই ক্যাপ। আচ্ছা এই আই ক্যাপটা কি বোঝাচ্ছে, যে তার অনলি ডাইরেকশন বোঝাচ্ছে। এবার যদি এই আই ক্যাপটা তোলার জন্য কি করব, আমরা যদি এই ডেল্টা পি এর একটা মড লাগাই, তাহলে কি হয়ে যাবে, এটা হয়ে যাবে কি এম ইউ। তাহলে বোঝা গেল এইটা হলো কি তোমার ফাইনালাইজ অ্যান্সার, ডেল্টা পি সমান 2 এম ইউ।
আচ্ছা, যারা যারা কিন্তু ভেক্টর দেখোনি, ভেক্টর এবং যাদের যাদের ম্যাথ নেই, তারা বেসিক ম্যাথ কিছু করে আসনি বা বেসিক ম্যাথ জানো না, তারা কিন্তু বেসিক ম্যাথ করো না করো, তোমাদের কিন্তু ভেক্টর ভেক্টর মাস্ট বি তোমরা করেই তারপরে ফিজিক্সে গাবে, নয়তো প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় ভেক্টরের ইমপ্লিমেন্টেশন আছেই আছে। তাহলে দেখো এখান থেকে কি পেলাম, যে ডেল্টা পি সমান 2mu। আচ্ছা, এবার দেখো, এবার সেম জিনিস মানে কি, ধরো এটা তো আমি কি বললাম, যে এটা আমি একটা তোমাদেরকে একটা প্রায় সূত্রই করে দিলাম, যে ডেল্টা পি সমান মড অফ ডেল্টা পি সমান 2mu। এইটা কি তোমরা, এইটা তোমরা সোজাসুজি কি করবে, মুখস্থ করবে। কি মুখস্থ, তার মানে কি কিরকম ভাবে কাজে লাগাবে, যে ধরো যদি কোথাও এরকম অঙ্কে দেখা যায় যে একটা কি, দেখো এখানে সিমিলার জিনিস আমি যদি বলি, যে একটা 4 কেজি ভরের বস্তু, 4 কেজি ভরের বস্তু প্রথমে কি 7 মিটার বেগ নিয়ে চলছিল, হলো, এরপরে আবার 7 মিটার বেগ নিয়ে কি 4 কেজি ভরের বস্তুটা ফিরে এলো, তাহলে কি করবে, ডিরেক্টলি তার এম এর মান বসাবে এবং তার ইউ এর মান বসাবে এবং 2 দিয়ে গুণ করবে, তাহলে কি আসবে, কি তার অ্যান্সার চলে আসবে। এই ছিল কি আমাদের প্রথম কোশ্চেন। এর পরের কোশ্চেন কি, এর পরের কোশ্চেন হলো যে দেখো, যদি বলি যে এরকম একটা তলের উপর একটা বলকে এভাবে ফেলা হলো এবং সেই বলটা আবার এইভাবে গেল, এবং এইভাবে যাওয়ার পরে এই অ্যাঙ্গেল থেকে একটা থিটা কোণ তৈরি করে এখানে ঠোকর লেগে আবার এদিকে রিবাউন্ড হয়ে আবার এদিকে গেল, তাহলে বলো, এবং আচ্ছা এইটা যদি ভি বেগে যায়, হলো, কি বেগে, এটা যদি ভি বেগে যায়, যে প্রথমে ভি বেগে আসলো, তারপরে আবার ভি বেগে কি হলো, ফেরত গেল, তাহলে বলো যে চেঞ্জ ইন মোমেন্টাম বা ওই বস্তুটার ভরবেগের পরিবর্তনের হার। তাহলে দেখো আমরা একটা জিনিস দেখলাম, বা একটা জিনিস আমরা ভেক্টর থেকেও জানি, যে আমরা কম্পোনেন্ট বা উপাংশ কখন নেব না, তখনই আমরা কম্পোনেন্ট বা উপাংশ নেব যখন কি হবে, যখন সেই বস্তুটা না এক্স প্লেনে না ওয়াই প্লেনে, মানে এক্স ওয়াই প্লেনে থাকবে, মানে না এক্স অ্যাক্সিসে না ওয়াই অ্যাক্সিসে, তখন আমরা কি নেব, কি তখন তার আমরা কি নেব, কম্পোনেন্ট বা উপাংশ। আচ্ছা, তাহলে এখন যদি এখানে আমরা কম্পোনেন্ট নেওয়ার চেষ্টা করি, তাহলে এখানে আমরা কিভাবে কম্পোনেন্ট নেব, দেখো যেহেতু এই ভিটা, দেখো এই ভিটা কি এক্স না এক্স আছে না ওয়াই আছে, তাহলে এক্স ওয়াই প্লেনে আছে, তাহলে এর কি নিতে হবে, কি এর নিতে হবে কি কম্পোনেন্ট। তাহলে দেখো যেহেতু এদিক থেকে থিটা কোণ করেছে, তাহলে কি তার একটা কম্পোনেন্ট কোন দিকে হবে, এই দিক বরাবর হবে, আরেকটা কম্পোনেন্ট এদিক বরাবর হবে, তাহলে দুটো কম্পোনেন্ট এভাবে হবে। তাহলে দেখো এইখান থেকে যেহেতু থিটা কোণ করে, তাহলে এটাও কি হবে, থিটা কোণ হবে, তাহলে যেহেতু থিটা কোণ করেছে, তাহলে কি হবে, যেটা, আচ্ছা এটা এটা একটা ভি বেগে গেছিল, এটা একটা এম ভরের বস্তু, এটা একটা কি এম ভরের বল, হলো, তাহলে কি হবে, তাহলে এম ভি কি হবে, আচ্ছা এম ভি কস থিটা জে ক্যাপ, হলো, আচ্ছা এদিকটা কি হবে, যে এম ভি সাইন থিটা আই ক্যাপ। আচ্ছা তার কারণ কি, দেখো আমি যারা ভেক্টর দেখোনি তাদেরকে আবার বলছি ভেক্টর দেখাসো, আর যদিও কারোর মনে ভুলে যায়, আমি কি বলেছিলাম, যে যেখান থেকে থিটা কোণ করবে সেটা কি হবে, সেটা সবসময় কি হবে, কস থিটা হবে। তাহলে দেখো এখান থেকে থিটা কোণ করেছে, এটা এমভি কস থিটা, আর দেখো এদিক বরাবর কি আছে, দেখো অ্যাঙ্গেল তৈরি করেনি, তাহলে এমভি সাইন থিটা। সিমিলার জিনিস আবার এখানেও দেখো, এখানেও যদি আমি করি, তাহলে এখানে কি হবে, এদিকে একটা আসবে এবং তাহলে তার এদিকে একটা যাবে, এবং যেহেতু এখান থেকে থিটা কোণ করেছে, তাহলে এই কোণটা কি হবে, এই কোণটা হবে তার কি থিটা।
তাহলে দেখো, তাহলে কি ঘটবে দেখো। আচ্ছা, যেহেতু এটা কি, যেহেতু এটা এই বরাবর যাচ্ছে, তাহলে সেহেতু কি কম্পোনেন্টটা আমরা এভাবে নিতে পারি, এভাবে আমরা কি নিতে পারি তার কম্পোনেন্টটা। যেহেতু এখানে থিটা, তাহলে এখানে কি হবে কি থিটা। তাহলে এখানে আমরা লিখতে পারি যে এমভি কস থিটা কি জে ক্যাপ। আর এদিকে কি লিখতে পারি যে এমভি সাইন থিটা আই ক্যাপ। তাহলে এখানে থেকে কি লিখতে পারলাম যে আমরা এটা লিখলাম। তাহলে দেখো, এবার আমাদের কি কম্পোনেন্ট নেওয়া কমপ্লিট। তাহলে কি, তাহলে আমাদের কি দেখতে হবে যে তার চেঞ্জ ইন মোমেন্টাম। চেঞ্জ ইন মোমেন্টাম মানে এম ভি ইনিশিয়াল মাইনাস এম ভি মাইনাস এম ইউ হলো। ওভাবেও লেখা যায়, কোনো অসুবিধা নেই। তাহলে এখান থেকে কি পেলাম আমরা এটা। তাহলে এখান থেকে কি পেলাম দেখো, তাহলে এইদিকে পেলাম কি তার ইনিশিয়াল জায়গা থেকে কি পেলাম যে এম ভি সাইন থিটা এম ভি কস থিটা জে ক্যাপ প্লাস এম ভি সাইন থিটা আই ক্যাপ, এটা পেলাম। আর তার ফাইনালি কি দেখলাম, ফাইনালি দেখলাম যে এম ভি কস থিটা জে ক্যাপ প্লাস এম ভি সাইন থিটা আই ক্যাপ। এবার দেখো, এবারে কি হবে যে এবারে তার ডেল্টা পি মানে কি তার ফাইনাল মাইনাস ইনিশিয়াল। তাহলে কি ছিল দেখো যে এম ভি কস থিটা জে ক্যাপ প্লাস এম ভি সাইন থিটা আই ক্যাপ মাইনাস এম ভি কস থিটা জে ক্যাপ প্লাস এম ভি সাইন থিটা আই ক্যাপ। তাহলে দেখো, कहाँ से गलत। আচ্ছা দেখো, এখানে একটা বিশাল বড় মিস্টেক বা ব্লান্ডার। এখানে দেখো কি হয়েছে, দেখো এখানে এখানে সমস্যাটা হয়েছে কি, এখানে সমস্যা যেটা যে সমস্যা আমি ডাইরেকশন গুলোকে আলাদা আলাদা ভাবে আগে যোগ করছি। তাহলে দেখো এখানে কি হবে যে এখানে হবে যে এমভি সাইন থিটা আই ক্যাপ ইনিশিয়াল কি হবে এমভি সাইন থিটা আই ক্যাপ প্লাস এমভি কস থিটা জে ক্যাপ। সিমিলারলি ফাইনাল কি হবে যে এমভি সাইন থিটা আই ক্যাপ প্লাস এমভি কস থিটা জে ক্যাপ। এবার যোগ করি যদি, এবার যদি যোগ করি তাহলে কি পাবো যে এমভি সাইন থিটা আই ক্যাপ প্লাস এমভি কস থিটা জে ক্যাপ মাইনাস এমভি সাইন থিটা এমভি সাইন থিটা আই ক্যাপ প্লাস এমভি কস থিটা জে ক্যাপ। তাহলে দেখো এখানে কি কাটছে, সাইন থিটা আর সাইন থিটা কাটছে। তাহলে কি থাকছে দেখো যে এমভি কস থিটা প্লাস এমভি কস থিটা। তাহলে কি আসছে 2 এমভি কস থিটা, এখান থেকে আসছে কি 2 এমভি কস থিটা।
তাহলে এটা হচ্ছে উত্তর। দেখো এখানে সমস্যাটা কি হয়েছে, দেখো এখানে সমস্যাটা ছিল যে একটাই কি ভুল ছিল, যে এখানে আমি আগে cos θ নিয়ে নিয়েছিলাম ভুলবশত, যার জন্য কি সমস্যা আসছিল। এবং এখন দেখো এখন অ্যান্সার হবে কি 2mb cos θ। এখানে দেখো যেহেতু আমরা জানি কি ডেল্টা পি সমান কি এমভি মাইনাস এমইউ, দেখো এখানে মাইনাস করলাম, তাহলে দেখো এটা মাইনাস এটা প্লাস কেটে যাবে, তাহলে এমভি প্লাস এমভি, তাহলে হবে কি এমভি 2mb cos θ। তাহলে এইটা কি হবে, এইটা হবে অ্যান্সার। আচ্ছা এরপরে আরেকটা কোশ্চেন, এর পরের কোশ্চেন কি না, এর পরের কোশ্চেন হলো এটা যে বস্তুটার পি বা মোমেন্টাম দেওয়া আছে কত 2 প্লাস 3t স্কয়ার, 2 প্লাস কি 3t স্কয়ার, এবং যা সময়ের সঙ্গে কি পরিবর্তন হচ্ছে, তাহলে তার t সমান 2 সেকেন্ডে কতটা পরিমাণ ফোর্স বা বল প্রয়োগ হচ্ছে সেটা বের করো। তাহলে দেখো মোমেন্টাম দেওয়া আছে, দেখো সেম জিনিস, মোমেন্টাম দেওয়া আছে এবং তার ফোর্স বের করতে বলছে, তাহলে কি করব ডিপি বাই ডিটি, তাহলে কি বেরোবে তার ফোর্স। তাহলে দেখো কি করব এখানে 2 প্লাস 3t স্কয়ার, 3t স্কয়ার কি হবে 2 টা হয়ে যাবে কি 0 প্লাস 6t, তাহলে দেখো f সমান কত বেরালো 6t, এবং কখন চেয়েছে তার মানটা, যখন তার সময়টা কি 2 সেকেন্ড। তাহলে এই f সমান যেহেতু বেরিয়েছে 6t, এই 6t এর জায়গায় f সমান 6 ইনটু t এর মান 2 পুট করো, তাহলে কত হবে 6 দুগুণে 12 নিউটন। তাহলে এটাই হবে কি তার অ্যান্সার। তো আজকের মতন জাস্ট এইটুকুই, আবার নেক্সট লেকচারে দেখা হবে। এবং যাদের যাদের কোনো সমস্যা থাকবে বা কোনো যদি কোয়ারি থাকে, তাহলে সেক্ষেত্রে তোমরা সেগুলো কমেন্ট করে জানাবে।